আসসালামু আলাইকুম। বিসিএস ফাউন্ডেশন ব্যাচের ছাত্রছাত্রীরা, আমি গত শুক্রবার একটু বলেছিলাম আপনাদের সাথে কথা। আজকে ডিটেল বলবো ইনশাল্লাহ একটা বিষয়ের উপর। আজকের বিষয় হবে সেন্টেন্স আর টেন্স। ফাউন্ডেশন ব্যাচের ছাত্রছাত্রীরা, হ্যাঁ, ক্লাসটা জুমে হলে খুব মজা হতো, ইন্টারঅ্যাক্টিভ হতো। এখন তো আপনাদের সাথে ডাইরেক্ট কথা বলা যাবে না, আপনারা শুনবেন। আপনারা কমেন্ট করুন, আমি কমেন্টগুলো দেখে উত্তর করার চেষ্টা করব। আজকে হলো বেসিক সেন্টেন্স প্যাটার্ন অ্যান্ড প্রিলিমিনারি ডিসকাশন অন টেন্স। ওকে, আমরা আগে একটা পড়ব, কম্প্রিহেনশন পড়ব। ওকে, আপনাদের দিয়ে পড়াতাম, কিন্তু আপনারা তো পড়তে পারতেছেন না। আজকে সামনে যে ক্লাসগুলো হবে তখন আপনারা পড়বেন। Muhammad Yunus is a Bangladeshi economist, entrepreneur, civil society leader, and statesman. He is the founder of Grameen Bank. Yunus pioneered the modern concept of microcredit and microfinance. For this, he received the Nobel Peace Prize in 2006. Yunus studied in Chittagong Collegiate School, Chittagong College, University of Dhaka, and Vanderbilt University in the United States. In 2012, Yunus became the Chancellor of Glasgow Caledonian University in Scotland. এখানে আমরা 5-6টা সেন্টেন্স পেয়েছি ডক্টর ইউনুস সম্পর্কে। আমাদের কি প্রধান উপদেষ্টা, চিফ অ্যাডভাইজার। ওকে, আচ্ছা, এইখানে এই জিনিসগুলা লিখেছি। আমাদের ইংলিশ শেখার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যেন অপরের ইংলিশ বলা বুঝতে পারি, আমরা যেন বলতে পারি, আমরা যেন লিখতে পারি, আমরা যেন পড়তে পারি। ওকে, আমাদের পড়া অবশ্যই একটা কম্প্রিহেনশন পড়ে বুঝতে হবে আমাদের। তাহলে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে ইংলিশে ভালো হব। আমাদের যথেষ্ট পড়তে হবে, প্রতিদিন একটা জিনিস পড়তে হবে, পড়ে তার মানে বুঝতে হবে। যে ওয়ার্ডগুলো আমরা জানি না সেগুলি শিখে নিতে হবে। আর ওভারঅল প্যারাগ্রাফ বা কম্প্রিহেনশন বা লেখাটার মানে বুঝতে হবে আমাদের। ওকে, তাহলে আপনারা একটু পড়ুন দেখি। একটু দেখেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হ্যাঁ, আচ্ছা, এটার বাংলাটা আপনারা দেখেন তো।
বাংলাতে পড়েন। আমরা কি ইংরেজিতে লিখলাম, এটার বাংলা আছে, সুন্দর বোঝা যায় কিনা দেখেন। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বাংলাদেশি অর্থনীতিবিদ, উদ্যোক্তা, সুশীল সমাজের নেতা এবং রাষ্ট্রনায়ক। তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। ইউনূস ক্ষুদ্র ঋণ এবং ক্ষুদ্র ঋণের আধুনিক ধারণার পথিকৃৎ। এর জন্য তিনি 2006 সালে নোবেল শান্তি পুরস্কার পান। যদিও এখানে লেখা হয়নি একা পাননি, গ্রামীণ ব্যাংকের সাথে পেয়েছিলেন উনি। ইউনূস কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। 2012 সালে ইউনূস স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নিযুক্ত হন। ওকে, তো আমরা যদি এই পড়াটা পড়ে এইটুক নিজে লিখতে পারি তাহলে সেইটা একটা যোগ্যতা। এই যোগ্যতাটা আমাদের অর্জন করতে হবে। আবার এই বাংলাটা পড়ে যদি আমরা এই ইংলিশটা করতে পারি তাহলে সেটা আমাদের একটা যোগ্যতা। মানে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, যাকে আমরা ট্রান্সলেশন বলি, এইটা আমাদের করতে হবে। আচ্ছা, তো আমাদের আজকে আলোচনার বিষয় যেহেতু সেন্টেন্স, আমি সেন্টেন্স সম্পর্কে একটু আপনাদের বলবো। দু একটা কথা আমার হয়তো বাংলাদেশি গ্রামারের বাইরেও যেতে পারে, যেটা হয়তো আপনারা সামনে হয়ে যাবে। বাংলাদেশের গ্রামার গুলাও আস্তে আস্তে ইনক্লুড হবে ইনশাল্লাহ। আধুনিক যেগুলি আমেরিকা বা ইংল্যান্ডে যে আধুনিক গ্রামার গুলো আছে সেগুলিতে কিছু জিনিস নতুন নতুন আসতেছে, এগুলি আস্তে আস্তে বাংলাদেশেও চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, সেন্টেন্স কাকে বলে এটা আমরা বাপ-দাদার আমল থেকে জানি, যে কতগুলি ওয়ার্ড মিলে যখন একটা মনের ভাব প্রকাশ করে। আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট হ্যাজ আ কমপ্লিট সেন্স, একটা পূর্ণ অর্থ দেয়, পূর্ণ ভাব দেয়। কতগুলা শব্দ মিললেই সেন্টেন্স হবে না, একটা ভাব দিতে হবে। তাহলে সেন্টেন্সের শর্ত দুটো, একটা হলো যে এটা অবশ্যই কতগুলো শব্দের সমষ্টি, আর এর একটা মেসেজ থাকবে, এর একটা ভাব থাকবে, এর একটা অর্থ থাকবে। ওকে, এখন দেখেন একটা সেন্টেন্সে, সেন্টেন্স তো বিভিন্ন ধরনের আছে, আপনারা অলরেডি এগুলি পড়েছেন। সিম্পল সেন্টেন্স আছে, কমপ্লেক্স সেন্টেন্স আছে, কম্পাউন্ড সেন্টেন্স আছে। আপনাদের সোজা কথা বলি যে সিম্পল সেন্টেন্সে কিন্তু একটা ক্লজ থাকে, আর কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক ক্লজ থাকে, অন্তত দুটো ক্লজ থাকে। ওকে, তো আমরা এখানে যে সেন্টেন্সের কথা বলবো তখন ম্যাক্সিমাম আমাদের আলোচনায় আসবে সিম্পল সেন্টেন্সের কথা, যেখানে একটা ক্লজ থাকবে। এখন আপনি বলবেন যে আপনি তো ক্লজ পড়েননি, ক্লজ কেন বলতেছেন? আপনি মনে রাখেন যে আপনারা এই কথাটা স্মরণ করেন যে যে সেন্টেন্সে একটা ক্লজ মানে কি, যার একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। এখন আমি যদি বলি আই ইট রাইস, এটা কিন্তু একটা সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্স। কিন্তু যদি আমি বলি যে আই ইট রাইস বাট হি ইটস বিরিয়ানি, তখন কিন্তু এটা সিম্পল নয়, কারণ এখানে দুটো ক্লজ আছে, একটা হলো আই ইট রাইস, একটা হলো হি ইটস বিরিয়ানি। ওকে, তাহলে আমরা যখন একটা সিম্পল সেন্টেন্স বা একটা ক্লজ পাবো, ওইটা আমরা সেন্টেন্স যদি ধরি, একটা সিম্পল সেন্টেন্স যদি ধরি, তাহলে তার মধ্যে কি থাকবে এই জিনিসটা আমি আজকে আপনাদের একটু শোনাবো। প্রথমে তো আমরা পাই একটা সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? একটা সাবজেক্ট হয় একটা নাউন, অথবা একটা প্রোনাউন, অথবা একটা নাউন ফ্রেজ, অথবা একটা অবশ্যই নাউন ক্লজ। এই চারটা জিনিসের মধ্যে একটা অবশ্যই হবে। এটাকে ছোট করে আমরা বলতে পারি যে একটা সাবজেক্ট মানে একটা হয় নাউন ফ্রেজ, না হলে নাউন ক্লজ।
কিন্তু বাংলাদেশে একটা ওয়ার্ডকে মানে নাউন এবং প্রোনাউনকে আমরা ফ্রেজ বলতে চাই না। এই জন্য এখানে চারটা জিনিস চলে আসবে। যে সাবজেক্ট কি জিনিসটা, সাবজেক্ট হবে একটা নাউন, একটা প্রোনাউন, একটা নাউন ফ্রেজ অথবা একটা নাউন ক্লজ। ওকে, একটা সেন্টেন্সের প্রথমে একটা সাবজেক্ট থাকবে। আমরা ফ্রেজ বা ক্লজে যাচ্ছি না, আজকের আলোচনায় আমরা একটা নাউন প্রোনাউনের মধ্যে থাকবো, যে একটা সাবজেক্ট হবে একটা নাউন। এখানে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস, এটা কিন্তু একটা নাউন, প্রপার নাউন। হ্যাঁ, তারপরে একটা ভার্ব আছে। তাহলে আমরা যখন সেন্টেন্স লিখি তখন কি থাকে, একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, পরে কিছু জিনিস থাকে, সেগুলি আমি আজকে আলোচনায় আনবো অবশ্যই। প্রথমে কি থাকে, একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে। ওই ভার্বে কি থাকে, ওই ভার্বে টেন্স থাকে, ওই ভার্বে ভয়েস থাকে, যেহেতু এটা ফাইনাইট ভার্ব। তাহলে আমরা যদি বলি যে একটা সেন্টেন্স যখন আমরা লিখব তখন অবশ্যই একটা সাবজেক্ট থাকবে। যদিও সব সেন্টেন্সে একেবারে সাবজেক্ট থাকবে এমন কথা নয়, একটু হেরফের হয়। যে হেরফের হয় সেটাও আপনাদেরকে শেখানো হবে যে কেমন হয়। যেমন ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হলে প্রথমে সাবজেক্টটা থাকে না, এটা আমরা আস্তে আস্তে বুঝে নিব। কিন্তু আমরা একটা সিম্পল সেন্টেন্সে কিরকম থাকে, একটা সাবজেক্ট থাকে। সাবজেক্টটা কি দিয়ে তৈরি হয়, একটা নাউন অথবা প্রোনাউন হয়, নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ হয়। আমরা পরের দুটা বলতেছি না, আমরা আপাতত আলোচনায় আনি একটা নাউন অথবা প্রোনাউন। তারপরে কি থাকে, তারপরে একটা ফাইনাইট ভার্ব থাকে। ওই ফাইনাইট ভার্বে কি থাকে, টেন্স থাকে, ভয়েস থাকে, ওই ভার্বে থাকে কিন্তু। আচ্ছা, তারপরে কি থাকবে, একটা সিম্পল সেন্টেন্স তো একটা সেন্টেন্স, একটা ক্লজ, একটা ক্লজের মধ্যে 5টা জিনিস থাকতে পারে। আমি গতদিন মনে হয় বলেছিলাম এটা, সাবজেক্ট ভার্ব এই দুটো তো আমি বলেই ফেলেছি। তারপরে 3টা জিনিস থাকতে পারে, একটা হলো অবজেক্ট, একটা হলো কমপ্লিমেন্ট, একটা হলো অ্যাডভার্বিয়াল। ওকে, আমরা কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্টটা মোটামুটি ভালো বুঝি সবাই। কিন্তু কমপ্লিমেন্ট আর অ্যাডভার্বিয়াল সম্পর্কে আমাদের ধারণাটা একটু কম, এটা নিয়ে বাংলাদেশে এত পড়ালেখা হয় না। আচ্ছা, তাহলে আমরা কয়টা জিনিস পেলাম একটা ক্লজে বা একটা সিম্পল সেন্টেন্সে, কয়টা জিনিস পেলাম? মূল কথা আমাদের সুন্দর করে জানতে হবে, 5টা জিনিস পেলাম। প্রথমে কি, অবশ্যই একটা সাবজেক্ট পাবো যেটা হবে নাউন বা প্রোনাউন। আপাতত আমরা আমাদের আলোচনার সহজ করার জন্য আমি ফ্রেজে যাচ্ছি না বা ক্লজে যাচ্ছি না, নাউন বা প্রোনাউন। তারপরে একটা আসবে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটা কি, ওতে কি পাওয়া যাবে, ওতে টেন্স পাওয়া যাবে, ওতে ভয়েসও পাওয়া যাবে। আচ্ছা, এরপরে যে জিনিসগুলো আসবে 3টা জিনিস, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল, এইটা নির্ভর করে মূল ভার্বটা যে আমরা বসাবো সেই ভার্বের প্রকৃতির উপর, ভার্ব অনুযায়ী বসবে। ওকে, তাহলে ভার্ব অনুযায়ী পরের জিনিসগুলা যেহেতু হবে, তাহলে কি অনুযায়ী হবে, কি অনুসারে হবে, এইটা আমাদের ভালো করে বুঝতে হবে। আমি কি একটা ভার্ব লিখলে তারপরে অবজেক্ট বসাবো? নো, সব ভার্বের তো অবজেক্ট হয় না। ওকে, সব ভার্বের অবজেক্ট হয় না। তাহলে এই যে ভার্বটা আমরা লিখবো, হ্যাঁ, এই ভার্বটা লিখবো, এই ভার্বটার মধ্যে অক্সিলিয়ারি থাকতে পারে, প্রিন্সিপাল ভার্ব থাকতে পারে, আবার একটা হলে ওইটাই প্রিন্সিপাল ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্বটার প্রকৃতির উপর নির্ভর করবে যে তারপরে 3টা কোনগুলা কিভাবে আসবে। আমি তো আগেই বললাম, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে কি আসবে, এটা মূল ভার্বের, প্রিন্সিপাল ভার্বের প্রকৃতির উপর নির্ভর করবে। ওকে, তাহলে দেখেন এই যে মূল ভার্বটা, যেটা আমি বলছি যে আই ইট রাইস, এখানে প্রিন্সিপাল ভার্ব হলো ইট। কিন্তু যদি বলি আই অ্যাম ইটিং রাইস, এখানে অ্যাম কিন্তু অক্সিলারি, ইটিং কিন্তু প্রিন্সিপাল। তাহলে এই প্রিন্সিপাল ভার্বটার প্রকৃতির উপর নির্ভর করবে পরে আমরা কি বসাবো, অবজেক্ট বসাবো, কমপ্লিমেন্ট বসাবো বা অ্যাডভার্বিয়াল বসাবো। ওকে, তাহলে এখানে দেখেন লাল কালি দিয়ে, একেবারে লাল কালি দিয়া যেগুলি লেখা আছে সেগুলি কিন্তু
ভার্ব। এখানে দেখেন ইজ, এখানে ইজ, এখানে পায়োনিয়ার্ড, হ্যাঁ, এখানে রিসিভড, এখানে স্টাডিড, হ্যাঁ, এইখানে বিকেম। দেখেন কয়টা ভার্ব আছে, 1 2 3 4 5 6, 6টা ভার্ব আছে, 6টা সেন্টেন্সে 6টা ভার্ব আছে, 6টা ফাইনাইট ভার্ব আছে। তো এই 6টা ভার্বের মধ্যেই ওই প্রকারটি রয়েছে, আমি ইচ্ছা করে রেখেছি। ওকে, এই প্রিন্সিপাল ভার্বটা কিন্তু 3 প্রকার। কত প্রকার? প্রিন্সিপাল ভার্ব 3 প্রকার। কি কি? এই ভার্বটা হলো ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব এবং লিঙ্কিং ভার্ব। ওকে, তাহলে প্রিন্সিপাল ভার্বটা কত প্রকার, এই কথাটা খুবই 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 গুরুত্বপূর্ণ। প্রিন্সিপাল ভার্ব হলো 3 প্রকার, একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব, একটা হলো ট্রানজিটিভ ভার্ব, একটা হলো লিঙ্কিং ভার্ব। এই 3টা কথা আমাদের সুন্দর করে বুঝতে হবে যে ট্রানজিটিভ কাকে বলে, ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে, লিঙ্কিং ভার্ব কাকে বলে, আমাদের সুন্দর করে বুঝতে হবে। তাহলে বুঝবো এর পরে কি বসানো যাবে। ট্রানজিটিভ ভার্ব হলে কি বসানো যাবে, ইনট্রানজিটিভ ভার্ব হলে কি বসবে, লিঙ্কিং ভার্ব হলে কি বসবে, এইটা আমরা বুঝতে পারবো। ওকে, তাহলে দেখেন এইখানে যে আমরা প্রথম সেন্টেন্সটায় ভার্বটা কি ইজ, এটা কিন্তু একটা লিঙ্কিং ভার্ব। আচ্ছা, তারপরের ভার্বটা ইজ একটা লিঙ্কিং ভার্ব। আচ্ছা, তারপরের ভার্বটা পায়োনিয়ার্ড, এটা ট্রানজিটিভ ভার্ব। এইখানে দেখেন এখানে একটা, এই যে ইউনুস স্টাডিড ইন চিটাগং, আচ্ছা, এইটা স্টাডিড ভার্বটা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ 2 রকম ব্যবহার করা যায়, এখানে ইনট্রানজিটিভের মতো ব্যবহার করা হয়েছে। ওকে, তাহলে আমরা সুন্দর করে আমরা তাড়াতাড়ি করলে হবে না, আস্তে সুস্তে সুন্দর করে বুঝে আমাদের পড়তে হবে। আমরা কিন্তু আমি গতদিন বলেছি আপনাদের, গত শুক্রবারের ইয়েতে উদ্বোধন যেটা হয়েছিল, সেমিনার যেটা হয়েছিল, সেখানে আমি বলেছি যে আমরা 12 বছরে কেন ইংরেজি শিখতে পারিনি, এটা আমাদের ভালো করে জানতে হবে। ওই যে কারণে শিখতে পারিনি, ওই কারণগুলো আগে দূর করতে হবে। সেখানে আমি বলেছিলাম যে আপনাদের প্রথম ক্লাসটা ভালো করে বুঝে দ্বিতীয় ক্লাসে যেতে হবে। তাহলে আমি বলছি যে ভার্ব, প্রিন্সিপাল ভার্ব 3 প্রকার, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যার পরে অবজেক্ট থাকে, যার একটা অবজেক্ট থাকে। আই ইট রাইস, অবজেক্ট কি জিনিস? ক্রিয়াকে কি এবং কাকে যদি আমরা প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো সেটা অবজেক্ট। আমি ভাত খাই, কি খাই? ভাত খাই, এটা অবজেক্ট। এখন আমি তোমাকে ভালোবাসি, কাকে ভালোবাসি? তোমাকে, এটা অবজেক্ট। কি এবং কাকে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা অবজেক্ট। এখন একটা ভার্বকে যদি আমরা কি এবং কাকে প্রশ্ন করে উত্তর পাই তাহলে বুঝতে হবে ওইটা ট্রানজিটিভ ভার্ব, কারণ উত্তরটা কিন্তু অবজেক্ট। যার অবজেক্ট থাকে সেই তো ট্রানজিটিভ। এবং কি আর কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর না পায় তাহলে বুঝতে হবে ওইটা ট্রানজিটিভ ভার্ব না। তাহলে কি হতে পারে? ওইটা ইনট্রানজিটিভ ভার্ব হতে পারে। আচ্ছা, কেউ হয়তো বলবেন যে কেন স্যার, ওইটা তো লিঙ্কিং ভার্ব হইতে পারে। হ্যাঁ, হইতেই পারে। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব মানে এর অবজেক্ট থাকে না। ওকে, এর অবজেক্ট থাকে না। এখন যদি বলি আমি বাড়ি যাই, আই গো হোম, আমি কি যাই, তখন আপনারা বলবেন স্যার বাড়ি যাই। নো, কি যাই বললে বাড়ি, এটা উত্তর হলো না। আমি কাকে যাই, না, উত্তর হলো না। তাহলে কোন উত্তরটা, কিভাবে উত্তরটা আসবে? আমি বাড়ি যাই, আমি কোথায় যাই, তখন আপনারা বলবেন আমি বাড়ি যাই। আমি ভাত খাই, কি খাই? ভাত খাই, এটা অবজেক্ট। আমি তোমাকে ভালোবাসি, কাকে ভালোবাসি? তোমাকে, এটা অবজেক্ট। কিন্তু আমি বাড়ি যাই, আমি কি যাই, উত্তর নাই। আমি কাকে যাই, উত্তর নাই। আমি কোথায় যাই, উত্তর আছে, সেটা বাড়ি যাই, সেটা কিন্তু অবজেক্ট না। কোথায়, কখন, কিভাবে, এটা অ্যাডভার্ব। তাহলে দেখেন এখানে ইউনুস স্টাডিড, হ্যাঁ পড়েছিলেন, কোথায় পড়েছিলেন এটা আছে। ওকে, কি পড়েছিলেন এটা নাই, তাহলে এটা ইনট্রানজিটিভের মতো ব্যবহার হয়েছে। আই গো হোম, এটা ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এখন আপনারা জানবেন লিঙ্কিং ভার্ব কোনটা। আমি সুন্দর করে আপনাদের বলবো, লিঙ্কিং ভার্ব হলো যে ভার্বটা এর পরে
কমপ্লিমেন্ট নেয়। কমপ্লিমেন্ট মানে হলো পরিপূরক। পরিপূরক বাংলা কথাটাই আমরা কম বুঝি। পরিপূরক মানে একটা জিনিস কমপ্লিট না, যেটুকু দিলে কমপ্লিট হবে ওইটা হলো পরিপূরক। বাংলাদেশে সবচেয়ে পরিপূরক কথাটা ইউজ হয় শিশুদের পরিপূরক খাবার। একটা শিশু যখন 6 মাস হয়ে যায়, 7 মাসে যখন পড়ে, তখন তার মায়ের দুধে তার পেট ভরে না, কারণ শিশু বড় হয়ে যায়, তার পেট বড় হয়ে যায়, তার খাদ্য বেশি লাগে। তখন দুধের সাথে একটু একটু করে খিচুড়ি দেয়া হয় বা অন্য খাবার দেয়া হয়। এইটাকে বলে কমপ্লিমেন্টারি ফুড বা পরিপূরক খাবার। তা আমাদের দেশে, আমাদের ইংরেজিতে যখন আমরা সাবজেক্টের পরে একটা ভার্ব লিখি, তখন কিন্তু এটা একটা সেন্টেন্স হয়। যদি বলি এই কি করো, আমি খাই, আই ইট, এটা কিন্তু একটা সেন্টেন্স। কি খাই, কি দিয়া খাই, কখন খাই, এগুলি পরের কথা, কিন্তু আই ইট একটা সেন্টেন্স। কি করো, আই গো, আমি যাই, তাহলে এটাও একটা সেন্টেন্স। কিন্তু ইংরেজি ভাষায় কিছু কিছু ভার্ব আছে যা সাবজেক্টের পরে বসলেও সেন্টেন্স তৈরি হয় না, অবশ্যই সেখানে একটা কমপ্লিমেন্ট লাগে। আমি যদি বলি আই অ্যাম, আমি হই, এটা কি সেন্টেন্স হয়েছে? না, সেন্টেন্স হয় নাই। যদি বলি আই অ্যাম হামিদ, তখন কিন্তু সেন্টেন্স হয়েছে। তাহলে আই ইট সেন্টেন্স, আই গো সেন্টেন্স। যখন আমি ট্রানজিটিভ ভার্ব বসাচ্ছি, ওই ইট তো ট্রানজিটিভ ভার্ব, আই ইট রাইস যখন, কিন্তু যখন এখানে শুধু একটা ভার্ব বসাচ্ছি আই ইট, তখন কিন্তু সেন্টেন্স হচ্ছে। আই গো সেন্টেন্স হচ্ছে, কিন্তু আই অ্যাম সেন্টেন্স হচ্ছে না। লিঙ্কিং ভার্ব সাবজেক্টের পরে বসলেও সেন্টেন্স হয় না, এর কমপ্লিমেন্ট লাগে। এখন লিঙ্কিং ভার্ব কাকে বলে এটা আমি ডিটেল ভার্বের চ্যাপ্টারে অবশ্যই আপনাদের ভালো করে পড়াবো। এখন বলতেছি, আপাতত জেনে রাখেন, এম ইজ আর বি ভার্ব, অজ ওয়ার বিন, এইটা যখন মেন ভার্ব হয়, যেমন আই অ্যাম ইটিং, এই অ্যামটা কিন্তু মেন ভার্ব না, এটা অক্সিলারি। কিন্তু আই অ্যাম হামিদ, এই অ্যামটা কিন্তু মেন ভার্ব। এইটা হলো লিঙ্কিং ভার্ব। মানে বি ভার্বটা যখন মেন ভার্ব হয়, প্রিন্সিপাল ভার্ব হয়, তখন এটা লিঙ্কিং ভার্ব। আরো লিঙ্কিং ভার্ব আছে, আমরা আস্তে আস্তে সেগুলি শিখব। তাহলে আমরা লিঙ্কিং ভার্ব সম্পর্কে কি শিখলাম? যে কোনো ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব বসালে সেটা সেন্টেন্স হবে, কিন্তু লিঙ্কিং ভার্ব হবে না। লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট লাগবে। ওকে, তাহলে দেখেন, আমরা যে বললাম যে আমাদের ভার্ব হলো 3 রকম, প্রত্যেকটা রকমের পরে অ্যাডভার্বিয়াল বসতে পারবে। আমি আপনাদের এখানে একটু জায়গা হবে, ওখানে আছে, এখানে আছে। ওকে, আমি একটু আপনাদের দেখাই। দেখেন, যখন সাবজেক্ট প্লাস ভার্ব ট্রানজিটিভ যখন বসবে, ভিটি ট্রানজিটিভ, তখন কিন্তু এখানে অবশ্যই একটা অবজেক্ট থাকবে। অবজেক্টের পরে আপনি একটা অ্যাডভার্বিয়াল তো দিতেই পারেন। ওকে, মানে এই অ্যাডভার্বিয়ালটা কিন্তু যে কোনো ভার্বের পরে বসতে পারে, কিন্তু এই অবজেক্টটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব ছাড়া বসে না। এখন দেখেন, আরেকটা সেন্টেন্স যখন আমি লিখলাম, সাবজেক্ট প্লাস ভার্ব ইনট্রানজিটিভ আই দিলাম, তখন কিন্তু এর পরে অবশ্যই অবজেক্ট বসতে পারবে না, যা বসবে শুধু অ্যাডভার্ব। ওকে, যত রকমই এর পরে ইনট্রানজিটিভ ভার্বের পরে যেভাবেই বসুক, সেটা অবশ্যই অ্যাডভার্ব বসবে। হয় অ্যাডভার্ব বসবে, নাহলে অ্যাডভার্ব ফ্রেজ বসবে, নাহলে অ্যাডভার্ব ক্লজ বসবে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন, সাবজেক্ট যখন ভার্বটা লিঙ্কিং হলো, তখন কিন্তু এর পরে অবশ্যই একটা কমপ্লিমেন্ট বসবে। ওকে, তারপরে কিন্তু অ্যাডভার্বিয়াল বসতে পারে। অ্যাডভার্ব আমি বললাম, দেখেন, এইটা ট্রানজিটিভ ভার্ব, এটা ইনট্রানজিটিভ ভার্ব, এটা লিঙ্কিং ভার্ব, সব জায়গায় সব ভার্বের পরে অ্যাডভার্বিয়াল বসতে পারে। কিন্তু দেখেন, অবজেক্ট কিন্তু শুধু, আমাদের তো 5টা জিনিস,
SVOCA, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডভার্বিয়াল, এই ভার্বের পরে যদি এইটা থাকে তাহলে অবশ্যই আমরা ধরে নিব এটা ট্রানজিটিভ ভার্ব। কিন্তু এই ভার্ব যখন ট্রানজিটিভ হবে, যে কোনো ভার্বের পরেই কিন্তু আমরা অ্যাডভার্বিয়ালটা সব ভার্বের পরে বসবে। কমপ্লিমেন্ট কখন বসবে? এই যে দেখেন, যখন এটা লিঙ্কিং ভার্ব হবে, লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বসার পরে হ্যাঁ থাকতে পারে, অ্যাডভার্বিয়াল তো সব ভার্বের পরেই বসে। আবার যখন দেখেন ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে, তখন কিন্তু এর পরে এইটা বসতেই পারবে না, কমপ্লিমেন্ট বসতেই পারবে না। কি বসবে? যা বসবে শুধু সেটা অ্যাডভার্ব। হয় সেটা একটা ওয়ার্ড হলে অ্যাডভার্ব, না হলে একাধিক ওয়ার্ড হলে আমরা ধরে নেব যে এটা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ, না হলে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে দেখেন আমরা মোটামুটি ক্লিয়ার যে আমি বলছি একটা সেন্টেন্স যখন আমরা লিখব তখন অবশ্যই সেখানে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে। তারপরে কি লিখব এইটা নির্ভর করবে ওই মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের প্রকৃতির উপর। প্রিন্সিপাল ভার্বটা কি ট্রানজিটিভ, তাহলে কি বসতে পারে? অবজেক্ট বসতে পারে, অ্যাডভার্বিয়াল বসতে পারে। যদি ইনট্রানজিটিভ হয় শুধু অ্যাডভার্বিয়াল, যদি লিঙ্কিং ভার্ব হয় তাহলে কমপ্লিমেন্ট এবং কি বসতে পারে? অ্যাডভার্বিয়াল বসতে পারে। আমরা মনে হয় ক্লিয়ার। ওদের সাথে কথা বলি। জি বস, আমি একটু বলেন তাহলে। আচ্ছা বলেন, একটু স্যারের সাথে আপনাদের সাথে স্যার কথা বলবেন, আমাদের হ্যাঁ আমাদের একটু কথা বলবেন। তোমাদের 26 তারিখ পর্যন্ত ডিসকাউন্টে 50% ভর্তির কন্ডিশন তোমরা সবাই জানো। তোমরা অনেকেই ভর্তি হয়েছ, যারা ভর্তি হওনি তারা দ্রুত ভর্তি হবে। আর যদি মনে করো যে এই মুহূর্তে টাকা জোগাড় করতে পারোনি, তাহলে তোমরা কাল পরশু আমাকে ফোন করে তোমরা সময় নিয়ে নিও। আমি তোমাদেরকে সময় দিতে রাজি আছি, কিন্তু ফোন করে সময় নিতে হবে। ধন্যবাদ। হ্যাঁ, আমরা আবার পড়ায় ফিরে আসি। তাহলে এই যে দেখেন, আমরা খুব ভালো হতো যদি জুমে ক্লাসটা হতো, তাহলে আপনারা এখন বুঝতে পারতেন, প্রশ্ন করতে পারতেন যে স্যার এটা কি ওটা কি। এটা নিঃসন্দেহে আমরা জুমে ক্লাস নিব, বাকি ক্লাসগুলা হয়তো আমার আরেকটা ক্লাস যখন নিব তখন অবশ্যই জুমেই হবে সেটা। ওকে, হ্যাঁ আমরা একটা করে ক্লাস নিচ্ছি লাইভে, পরের ক্লাসগুলা হ্যাঁ জুমে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম আমাদের আজকের এতদূর যে আলোচনা হলো যে সাবজেক্টের পরে যে ভার্বটা বসে তারপরে কি বসবে। তারপরে যা বসবে সেটা অবশ্যই ভার্বের প্রকৃতির উপর বা ভার্বের প্রকারের উপর নির্ভর করে। ভার্বটা যদি ট্রানজিটিভ হয় তাহলে অবজেক্ট অথবা অবজেক্ট আর অ্যাডভার্বিয়াল বসবে, অবশ্যই অবজেক্ট বসতে হবে, তারপরে অ্যাডভার্ব থাকুক আর না থাকুক। যদি ইনট্রানজিটিভ হয় তাহলে অবশ্যই তারপরে থাকলে কি হবে? অ্যাডভার্ব থাকতে পারবে। আর যদি লিঙ্কিং হয় তাহলে কমপ্লিমেন্ট অবশ্যই থাকবে, তার সাথে অ্যাডভার্ব থাকতেও পারে না থাকতেও পারে। এই অ্যাডভার্ব গুলা কিন্তু অপশনাল। ওকে, যেমন আই গো, এখানে অ্যাডভার্ব নাই, তারপরে গো কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব, কিন্তু তারপরে আমরা বসাইনি, অ্যাডভার্ব বসাইনি। কিন্তু যদি বলি আই গো হোম, আই গো টু স্কুল, আই গো টু ঢাকা, তখন কিন্তু অ্যাডভার্বটা এসে যাবে। তাহলে আমরা এবারে বুঝতে পেরেছি যে সাবজেক্ট এবং ভার্বের পরে কি জিনিসগুলা আসবে এটা নির্ভর করে এই মূল ভার্বটার প্রকৃতির উপর। ওকে, তাহলে এরপরে আমি যাই, আচ্ছা তাহলে এই যে এখানে আমি লিখেছি দেখেন যে একটা সেন্টেন্স বা ক্লজ, সেন্টেন্স আর ক্লজ কখন একই? যখন সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স। যদি কমপ্লেক্স বা কম্পাউন্ড হয় তাহলে ওখানে কিন্তু দুটো করে ক্লজ চলে আসবে। আমি যে এখানে সেন্টেন্স লিখছি আমি আপনাদের আগেই বলে নিচ্ছি এটা এই সিম্পল সেন্টেন্সের কথা বলছি। সেখানে একটা ক্লজ থাকে, একটা ক্লজের সিম্পল সেন্টেন্স বলি বা ক্লজই বলি, একটা ক্লজের মধ্যে বা একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে 5টা জিনিস থাকতে পারে: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল। আমি সংক্ষেপে এই জিনিসগুলাকে বলি এইভাবে, আপনারা
আপনারা সুন্দর করে শিখে নেবেন, SVOCA। আমরা যদি ইংলিশ ভালো শিখতে চাই তাহলে এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল, এই 5টা ক্লজের উপাদান বা সেন্টেন্সেরই উপাদান বলেন, এই 5টাকে আলাদা আলাদা করে আমাদের ভালো করে শিখতে হবে। আজকে আমি বাকি যে সময়টুকু আপনাদের দিব, সেন্টেন্স তো বহু আলোচনা সেন্টেন্স নিয়ে আসে, কিন্তু আমি আজকে সেন্টেন্সের বা ক্লজের উপাদান নিয়ে আপনাদের একটু বললাম। এরপরে আমি যেতে চাচ্ছি দেখেন। আচ্ছা, এখন আপনাদের কথা হবে, স্যার সেন্টেন্স ক্লজের উপাদান তো 5টা, তাহলে সাবজেক্ট কি জিনিস হবে? সাবজেক্ট কি? যে ক্রিয়া সম্পাদন করে বা যে ক্রিয়া করে সেটাই হলো সাবজেক্ট। এখন দেখেন, ক্লজের যে অংশটুকু, ক্লজ বা সেন্টেন্সই বলেন আপনারা, ক্লজ বা সেন্টেন্সের যে অংশটি ক্রিয়া সম্পাদন করে সেটা হলো সাবজেক্ট। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা আগে সুন্দর করে পড়েছেন, এখনো পড়লে আপনারা সুন্দর বুঝতে পারবেন। সাবজেক্ট হতে পারে কোন জিনিসটা? সাবজেক্ট হতে পারে একটা নাউন, করিম প্লেজ ফুটবল, করিমটা নাউন। একটা সাবজেক্টিভ প্রোনাউন হতে পারে, হি হ্যাজ বট আ পেন, সে একটা কলম কিনেছে। হ্যাঁ, দেখেন এই যে সাবজেক্টটা, এটা একটা নাউন না? তাহলে আমরা সুন্দর একটা জিনিস শিখলাম যে সাবজেক্ট মানে কি হবে, সেটা একটা নাউন হতে পারে। আর হতে পারে কি একটা প্রোনাউন। প্রোনাউন যদি সাবজেক্ট হয় সেটা সাবজেক্টিভ প্রোনাউন হবে, কারণ প্রোনাউনের 3টা-4টা অবস্থা আছে, কিন্তু 3টা অবস্থা, সাবজেক্ট অবস্থা, অবজেক্ট অবস্থা, পসেসিভ অবস্থা। ওকে, তাহলে যেমন আই, মাই, মি, মাইন, এই 5টা এরকম আছে একটা প্রোনাউনের। তো যখন আমরা সাবজেক্ট করব তখন সাবজেক্টিভ প্রোনাউন হবে। ওকে, একটা নাউন ফ্রেজ হতে পারে, আপনাদের ফ্রেজ পড়ায়নি, আপাতত জেনে রাখেন যে নাউন ফ্রেজ সাবজেক্ট হতে পারে। আ গুড বয়, এটা একটা নাউন ফ্রেজ। দেখেন, একটা ক্লজ, নাউন ক্লজ একটা সাবজেক্ট হতে পারে। হোয়াট হি সেড ইজ ট্রু, এখানে হোয়াট হি সেড এটা হলো একটা নাউন ক্লজ। ওকে, তাহলে কয়টা জিনিস সাবজেক্ট হতে পারে? 4টা জিনিস সাবজেক্ট হতে পারে, একটা নাউন, একটা প্রোনাউন, বা বলতে পারেন আরো ক্লিয়ার করে সাবজেক্টিভ প্রোনাউন, একটা নাউন ফ্রেজ, অথবা একটা নাউন ক্লজ। এই 4টা জিনিস সাবজেক্ট হিসাবে বসতে পারে। ওকে, এরপরে আসি, দেখেন আচ্ছা, ভার্বটা পরে পড়াই, এটা ডিটেল পড়াবো। এরপরে আসুক অবজেক্ট। আচ্ছা, অবজেক্ট কাকে বলে? ক্রিয়াকে কি এবং কাকে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা অবজেক্ট। সাবজেক্ট যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদন করে তাকে অবজেক্ট বলে। শুধু ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় তাকেই অবজেক্ট বলে। অবজেক্ট সাধারণত ট্রানজিটিভ ভার্বের, সাধারণত কি আসলেও এই সাধারণত কথাটার দরকার নেই, অবজেক্ট ট্রানজিটিভ ভার্বের পরে বসে, অবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে। ওই যে আমরা না সাবজেক্ট হিসাবে যা পেয়েছি সবই অবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে। পার্থক্য একটা জিনিস, যখন প্রোনাউন হবে তখন অবজেক্টটা হলে অবজেক্টিভ প্রোনাউন হবে, কিন্তু সাবজেক্ট হলে সাবজেক্টিভ প্রোনাউন হবে। কিন্তু নাউন ফ্রেজ, নাউন ক্লজ এগুলো একই আছে। ওকে, যে জিনিসটা সাবজেক্ট হতে পারে সেই জিনিসটাই অবজেক্ট হবে। তবে যদি প্রোনাউন হয় তাহলে সাবজেক্টের বেলায় সাবজেক্টিভ প্রোনাউন, কিন্তু অবজেক্টের বেলায় অবজেক্টিভ প্রোনাউন। আই গো হুম, এটা আইটা সাবজেক্ট, হি লাভস মি, মিটা অবজেক্ট। ওকে, তাহলে সাবজেক্ট কি হতে পারে, অবজেক্ট কি হতে পারে আমরা জেনে গেলাম। এখন আমরা জানবো, হ্যাঁ, কমপ্লিমেন্ট।
কমপ্লিমেন্ট কাকে বলে? আপনাদের অলরেডি আমি কমপ্লিমেন্ট বলে ফেলেছি। তারপরে বলি লিঙ্কিং ভার্বের পরে এবং ফ্যাক্টিটিভ ভার্বের অবজেক্টের পরে কমপ্লিমেন্ট বসে। তাহলে এখান থেকে বোঝাই যায় আমাদের সংজ্ঞা থেকে যে লিঙ্কিং ভার্বের পরে এবং ফ্যাক্টিটিভ ভার্বের অবজেক্টের পরে কমপ্লিমেন্ট বসে। আসলে এই জন্যই কমপ্লিমেন্ট দুই প্রকার, যেটা লিঙ্কিং ভার্বের পরে বসে সেটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর যেটা ফ্যাক্টিটিভ ভার্বের অবজেক্টের পরে বসে সেটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট। এখন আপনারা বলতে পারেন স্যার আমরা তো ফ্যাক্টিটিভ ভার্ব জানি না। হ্যাঁ, ফ্যাক্টিটিভ ভার্ব আপনারা আপাতত পড়েন, অবশ্যই আমরা ভার্বের ক্লাসে এই জিনিসটা ক্লিয়ার করব ইনশাআল্লাহ। দেখেন এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট কোনটা? আমরা জানি লিঙ্কিং ভার্বের পরে সাবজেক্ট কমপ্লিমেন্ট। হি ইজ করিম, এখানে করিম। করিম ওয়েন্ট ম্যাড, করিম পাগল হয়ে গেছিল। এটাও এখানে ওয়েন্ট কিন্তু লিঙ্কিং ভার্ব। ওকে, ওয়েন্ট সাধারণ ভার্ব হিসাবেও ব্যবহৃত হতে পারে, কিন্তু ওয়েন্ট বা মানে গো ভার্বটা কিন্তু লিঙ্কিং ভার্ব হিসাবেও ব্যবহৃত হয়। আচ্ছা, আপনারা মনে রাখবেন লিঙ্কিং ভার্ব যদি অন্যান্য ভার্ব যদি লিঙ্কিং ভার্ব হয়, এমি ছাড়া যদি লিঙ্কিং ভার্ব হয়, তাহলে ওই লিঙ্কিং ভার্বের জায়গায় যদি আমরা এমিজার বসাই তাহলে সেন্টেন্সটা ঠিক থাকে। দেখেন তো এখানে ওয়েন্টের জায়গায় যদি আমি ইজ বা অজ বসায়া দিই, করিম ইজ ম্যাড, ঠিক আছে কি না? তাহলে অবশ্যই এটা লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, তাহলে লিঙ্কিং ভার্বের পরে কয়টা জিনিস বসে? লিঙ্কিং ভার্বের পরে আসলে তিনটা জিনিস বসতে পারে। এই যে ভার্ব লিঙ্কিং যেটা এল লিখলাম, সেটার পরে বসতে পারে নাউন, সেটার পরে বসতে পারে অ্যাডজেক্টিভ, সেটার পরে বসতে পারে অ্যাডভার্ব। দেখেন আমি উদাহরণ দিচ্ছি, আই অ্যাম হামিদ, এটা নাউন। আই অ্যাম টল, এটা অ্যাডজেক্টিভ। আই অ্যাম হিয়ার, এটা অ্যাডভার্ব। একটা লিঙ্কিং ভার্বের পরে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বসতে পারে। আমাদের এই জিনিসগুলো আস্তে আস্তে শিখতে হবে। আমি আপনাদের পিডিএফ দিয়ে দিচ্ছি, আপনারা বারবার পড়বেন, অবশ্যই হয়ে যাবে। ইংরেজি যদি ভালো শিখতে হয় তাহলে এই জিনিসগুলা ভালো শিখতে হবে আপনাদের। এরপরে আসি অবজেক্ট কমপ্লিমেন্ট। দেখেন আমরা জানি যে একটা সাবজেক্ট, একটা ভার্ব, তার অবজেক্ট, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট একটা সেন্টেন্স হয়। যেমন আই ইট রাইস, আই লাভ হিম, এগুলি ভালো সেন্টেন্স, পূর্ণ সেন্টেন্স। কিন্তু কিছু কিছু ট্রানজিটিভ ভার্ব আছে যার পরে অবজেক্ট বসালেও সেন্টেন্সটা ক্লিয়ার হয় না। হ্যাঁ, এইরকম ভার্বটা হলো ফ্যাক্টিটিভ ভার্ব, এবং এর অবজেক্টের পরে অবশ্যই একটা অবজেক্ট কমপ্লিমেন্ট লাগে। উই ইলেক্টেড করিম, আমরা করিমকে নির্বাচিত করেছি। যতক্ষণ পর্যন্ত চেয়ারম্যান না বলবো ততক্ষণ পর্যন্ত সেন্টেন্সটা খুব সুন্দর হবে না, সুন্দর মানে দিবে না। উই ফাউন্ড দেম, আমরা তাকে দেখেছিলাম না। হ্যাঁ, উই ফাউন্ড দেম প্লিজেন্ট। হ্যাঁ, আমরা তাকে কি দেখেছিলাম? প্লিজেন্ট দেখেছিলাম, মানে সে শান্তিতে ছিল বা খুশি ছিল, এরকম আর কি। তো এই দেখাটা এখানে মেন না, প্লিজেন্টটা মেন। ওকে, তাহলে এই যে দেখেন আমরা যদি এই ওয়ার্ডটা না দিই তাহলে কিন্তু যেটুকু থাকতেছে সেটুকু একটা পূর্ণ অর্থ দিবে, অন্য অর্থ দিবে। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে করিম ওয়েন্ট ম্যাড, এখন দেখেন করিম ওয়েন্ট ম্যাড, বা আরেকটা সুন্দর উদাহরণ দেই যে দ্য গার্ল মেড মি ম্যাড, দ্য গার্ল মেড মি ম্যাড, বালিকাটা আমাকে পাগল করেছিল। তাহলে যদি ম্যাড না লিখি এখানে তাহলে হয়ে যায় কি, দ্য গার্ল মেড মি, বালিকাটা আমাকে বানিয়েছিল। এই কথাটা কি সত্য? অবশ্যই সত্য না। মানে বালিকাটা আমাকে পাগল করেছিল, যখন আপনি ম্যাড বসাবেন তখন সেন্টেন্সটা ক্লিয়ার হবে। আমি এখানে একটু লিখি তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার হতে পারবেন। দ্য সং
মেড মি ম্যাড। আচ্ছা বলেন তো, এই সরি এইটা তো হবে না, এই জায়গাটুকু হবে না, ম্যাড। এখন যদি আমরা এইটুকু না লিখি তাহলে কি দ্য সং মেড মি, গানটা আমাকে তৈরি করেছিল, এটা কোনো কথা হলো? যখন আমি ম্যাড লিখবো তখন সেন্টেন্সটা সুন্দর হয়ে যাবে, দ্য সং মেড মি ম্যাড, গানটা আমাকে পাগল করেছিল। দ্য গার্ল মেড মি ম্যাড, বালিকাটা আমাকে পাগল করেছিল, মেয়েটা আমাকে পাগল করেছিল। তাহলে এই যে দেখেন, এই ভার্বটাকে আমরা বলি ফ্যাক্টিটিভ ভার্ব, এটা তার অবজেক্ট এবং এইটা হলো অবজেক্ট কমপ্লিমেন্ট। এই জায়গাগুলা কমপ্লিমেন্ট আমরা সাধারণত সাবজেক্ট ভার্ব অবজেক্ট বুঝি, কমপ্লিমেন্ট ভালো বুঝি না, এটা সুন্দর করে বুঝতে হবে। ওকে, আচ্ছা এরপরে যাই অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল মানে কি? অ্যাডভার্ব এটা কিরকম? ক্লজের যে অংশটি ক্রিয়া কোথায় কখন কিভাবে সম্পন্ন হয়, মানে ভার্ব কোথায় কখন কিভাবে সম্পন্ন হয়, এটা যে অংশ বলে সেটাই হলো অ্যাডভার্বিয়াল। যেমন এখানে প্রথমটা কি লেখা হচ্ছে? আই গো দেয়ার, এটা একটা অ্যাডভার্ব। হ্যাঁ, দেয়ার একটা অ্যাডভার্ব। একটি প্রিপোজিশন আই এম গোয়িং আউট, আমি বাইরে যাচ্ছি, প্রিপোজিশনের পরে যদি নাউন না থাকে, অবজেক্ট না থাকে, তাহলে ওটা কিন্তু অ্যাডভার্ব হয়ে যায়। আই এম গোয়িং আউট, তাহলে অ্যাডভার্ব হিসাবে একটা প্রিপোজিশনও বসে, একটি অ্যাডভার্ব ফ্রেজ বসে। হি উইল গো জাস্ট নাও, এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ। আচ্ছা, একটি অ্যাডভার্বিয়াল ক্লজ বসে, আই উইল ডু দিস, এটা একটু সরাতে পারলে ভালো হতো। হোয়ার হিল, হ্যাঁ, আই উইল ডু দিস, এখানে কি লেখা ছিল একটু উঠিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা, when he comes I will do this, এটা আমি করব, যখন সে আসে তখন আমি এটা করব, যখন সে আসে তখন আমি করব, যখন আসবে তখন করব। আচ্ছা, তাহলে আমি কাজটা কখন করব এটা টাইম বলে দিচ্ছে। তাহলে এটা কি আমি বলছি না যে কাজটা কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে, এগুলি হলো অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব সাধারণত 4 রকম হতে পারে। কিরকম? একটা অ্যাডভার্ব হতে পারে, একটা প্রিপোজিশন হতে পারে, একটা অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে, একটা অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে। ওকে, এগুলি অ্যাডভার্বিয়াল হিসাবে ব্যবহৃত হতে পারে। তাহলে আমরা আজকে একটা সেন্টেন্সের ভিতরে, একটা সিম্পল সেন্টেন্স বা একটা ক্লজের ভিতরে কি কি জিনিস থাকে? 5টা জিনিস থাকে। ওই 5টা জিনিস কিভাবে থাকে এই জিনিসগুলা বললাম। হয়তো আপনারা অনেকেই নতুন শুনতেছেন, নতুন শুনলে এগুলি মনে থাকবে না আপনাদের, এগুলি বারবার পড়তে হবে, রিপিট করতে হবে, তাহলে অবশ্যই এক সময় মনে থাকবে। আচ্ছা, এরপরে আমি যাই টেন্সের ব্যাপারটা। টেন্স তো একটা বড় জিনিস, কিন্তু আজকে কি কোনটুকু দেখবো দেখেন। মানে আই ইট রাইস, হ্যাঁ, আই ইট রাইস, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথাটাকে আমরা 12টা টেন্সে করতে পারি কিনা, এইটা আমাদের মেন কাজ। 12টা মানে 4টা প্রেজেন্ট টেন্স, 4টা পাস্ট টেন্স, 4টা ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের 4টা ফর্ম, ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের 4টা ফর্ম, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে একটা এই যে আমরা বললাম যে একটা ক্লজের 5টা উপাদান থাকে, তার মধ্যে ভার্ব হলো সেকেন্ড উপাদানটা। এই ভার্বটা কি রকম রূপ গ্রহণ করতে পারে? আমি প্রথমে যে রূপগুলা বলতেছি 12টা টেন্সের রূপ, এটা অ্যাক্টিভ ফর্মে বসাচ্ছি, প্যাসিভ আরো 12টা আছে। ওকে, তাহলে আমরা কি জানি? আমরা জানি আই ইট রাইস, আই অ্যাম ইটিং রাইস, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ বিন ইটিং রাইস, এই যে প্রেজেন্ট টেন্সের 4টা ফর্ম। তাহলে প্রেজেন্ট টেন্সটা কিরকম? এই যে দেখেন, সাবজেক্ট প্লাস ভার্ব
প্লাস অবজেক্ট, যদি অবজেক্ট এটা ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে অবজেক্ট থাকবে, ইনট্রানজিটিভ হলে অবজেক্ট থাকবে না। আই গো হোম, হোম ওইটা অবজেক্ট না, ওইটা অ্যাডভার্ব। তাহলে দেখেন এই যে সাবজেক্ট আর ভার্ব, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। যেমন দেখেন হি ইটস, হি ইট কিন্তু হয়নি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা? আমি আর তুমি বাদ দিয়া যে কোনো একটা জিনিস। ওকে, তাহলে এই যে দেখেন পরে কি আছে, সাবজেক্ট প্লাস এম ইজ আর অক্সিলারি প্লাস মূল ভার্বের আইএনজি। তারপরে কি আছে, প্রেজেন্ট পারফেক্টের সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ অক্সিলারি, মূল ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল আই হ্যাভ ইটেন, হি হ্যাজ ইটেন, এখানে হ্যাভ হ্যাজ। আচ্ছা, তারপরে কি আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, মূল ভার্বের আইএনজি। তাহলে দেখেন মূল ভার্বের আইএনজি কিন্তু দুই কন্টিনিউয়াসই আছে। তাহলে আমরা যদি জানি আই ইট, আই অ্যাম ইটিং, আই হ্যাভ ইটেন, আই হ্যাভ বিন ইটিং, এই চারটা সেন্টেন্স কেমন হয়েছে, তাহলে বাকিগুলো আমরা এমনিতেই পাবো। কেমন? প্রথম ভার্বটার পাস্ট টেন্স করেন, আই ইট রাইস, আই এট রাইস, আই অ্যাম ইটিং রাইস, এম এর পাস্ট টেন্স ওয়াজ, এই যে আই ওয়াজ ইটিং রাইস, আই হ্যাভ ইটেন রাইস, হ্যাভ এর পাস্ট টেন্স হ্যাড, আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাভ বিন ইটিং রাইস, আই হ্যাড বিন ইটিং রাইস। আপনারা যদি প্রেজেন্ট টেন্স ভালো করে পারেন তাহলে পাস্ট টেন্স পেতে কষ্ট হয় না। তো প্রথম ভার্বটার পাস্ট টেন্স করলেই হয়, আই ইট রাইস, আই এট রাইস, আই অ্যাম ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাড ইটেন রাইস, প্রথম ভার্বটার পাস্ট টেন্স করব। আচ্ছা, ফিউচার কিভাবে পাবো? দেখেন আই এর পরে উইল বসান, শ্যালো বসাইতে পারেন, আই উইল ইট রাইস, আই উইল বি, উইলের পরে এম ইজ আর বসবে না, বি হয়ে যাবে, আই উইল হ্যাভ ইটেন রাইস, আই উইল হ্যাভ বিন ইটিং রাইস। দেখেন প্রথমে আমাদের এই 12টা সেন্টেন্স একটা সাবজেক্ট একটা ভার্ব দিয়ে এই 12টা সেন্টেন্স ক্লিয়ারলি শিখতে হবে। আই লাভ ইউ যদি হয়, আই এম লাভিং ইউ, আই হ্যাভ লাভড ইউ, আই হ্যাভ বিন লাভিং ইউ, আই লাভড ইউ, আই ওয়াজ লাভিং ইউ, 12টা পারতে হবে যে কোনো সাবজেক্ট যে কোনো ভার্ব দিয়ে। তাহলে এটা কি জানতে হবে, এই একটা ভার্বের 3টা অবস্থা আমাদের জানতে হবে, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, ওই যে স্ট্রং ভার্ব, উইক ভার্ব আমরা পড়েছি, ওগুলি সুন্দর করে জানতে হবে। ওকে, এইটি যখন আমরা শিখে গেলাম তখন আমাদের আরেকটা জিনিস জানতে হবে, এই সেন্টেন্সগুলোর মানেটা কিরকম, অর্থটা কিরকম, বাংলাটা কিরকম। আই ইট রাইস, আমি ভাত খাই, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খেয়েছি, আমি কিছুক্ষণ ধরে ভাত খাচ্ছি, এখানে সময় উল্লেখ থাকবে, 1 ঘন্টা 2 ঘন্টা 1 মিনিট 2 মিনিট এরকম থাকবে, আমি ওইটা না লিখে আমি কিছুক্ষণ ধরে লিখেছি। ওকে, তাহলে এই একটা ইংরেজি সেন্টেন্স বলার সাথে সাথে যদি আপনি না বুঝতে পারেন এটার মানে কি, তাহলে ইংরেজি পড়ে লাভ নেই। কারণ আপনাদের শুধু আই ইট রাইস বুঝলে হবে না, আপনার তো ফ্রি হ্যান্ড রাইটিং করতে হবে। যখন আমরা ফ্রি হ্যান্ড রাইটিং করি তখন অবশ্যই আমরা বাংলাতে ভাবি, বাংলাটাকে আমরা ট্রান্সলেশন করি। ওকে, বাংলা জিনিসটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করি। তাহলে এগুলির যদি বাংলা আমরা ডেফিনিট আলাদা আলাদা জানি তাহলে আমরা ট্রান্সলেশন করতে পারবো। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম, আই হ্যাড ইটেন রাইস, আমি কিছু ঘটার পূর্বে ভাত খেয়েছিলাম। দেখেন এখানে একটা ঝামেলা আছে, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট একই জিনিস, পাস্ট পারফেক্ট টেন্স নাই। দুটো পাস্ট ইনডিফিনিট যখন পরপর ঘটে তখন যেটা আগে ঘটে সেটা পাস্ট পারফেক্ট হয়ে যায়। এই জন্য দেখেন এখানে আমি ভাত খেয়েছিলাম, এখানেও কিন্তু আমি ভাত খেয়েছিলাম, দুটোই পাস্ট ইনডিফিনিট, কিন্তু এটা পাস্ট পারফেক্ট কখন হবে? যখন আপনি এই কথাটা যোগ করবেন। কথা ক্লিয়ার? আমি ভাত খেয়েছিলাম, আমি কিছু ঘটার পূর্বে ভাত খেয়েছিলাম, কিছু ঘটার পূর্বে মানে তুমি আসার আগে আমি ভাত খেয়েছিলাম, সূর্য উঠার আগে আমি ভাত খেয়েছিলাম, এরকম কিছু যেটা যে কাজটা আগে হবে। এখন যদি বলি ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি মারা গেল, তাহলে কিন্তু রোগীটি মারা গেল এটা পূর্বে হয়েছে, এটা পাস্ট পারফেক্ট, আর ডাক্তার আসলো এটা পাস্ট ইনডিফিনিট। কিন্তু যদি বলি ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল, তাহলে আগে ডাক্তার আসলো ওইটা আগে হয়েছে, তাহলে ওইটা পাস্ট পারফেক্ট হবে। ডাক্তার আসলো এটা পাস্ট পারফেক্ট হবে, রোগী মারা গেল এটা পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে। কিন্তু যদি পূর্বে বলেন তাহলে আলাদা জিনিস হবে।
তার মানে দুটো পাস্ট ইনডিফিনিট যখন পরপর ঘটবে, যেটা আগে ঘটবে, আমি কিছু ঘটার পূর্বে, এইটা যে কোনো কাজ, তুমি আসার পূর্বে আমি ভাত খেয়েছিলাম, আসলে তুমি এসেছিলে, আমি ভাত খেয়েছিলাম, দুটোই পাস্ট ইনডিফিনিট, কিন্তু দুটো কাজের মধ্যে যেহেতু আমি ভাত খেয়েছিলাম আগে, ওইটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, তখন হবে আই হ্যাড ইটেন হবে, আই এইট হবে না। ওকে, আর এগুলো তো একই জিনিস। আমি কিছুক্ষণ ধরে ভাত খাচ্ছিলাম, আই হ্যাড বিন ইটিং রাইস, আমি ভাত খাবো, আই উইল ইট রাইস, আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো, আই উইল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকবো, আই উইল হ্যাভ বিন ইটিং রাইস, আমি কিছুক্ষণ ধরে ভাত খেতে থাকবো। এই আমাদের ইংরেজি এবং এই বাংলা, যে কোনো একটা বাংলা বলার সাথে সাথে ইংরেজি আপনাকে বলতে হবে, যে কোনো ইংরেজি বলার সাথে সাথে আপনাকে বাংলাটা বলতে হবে, এগুলি আপনাদের বুঝতে হবে। আগেই যখন আপনারা একটা বাংলা সেন্টেন্স পাবেন, তখন বুঝে নিতে হবে প্রথমে যেটা ইনডেফিনিট না কন্টিনিউয়াস, সরি, এটা প্রেজেন্ট না পাস্ট না ফিউচার। যদি প্রেজেন্ট পাস্ট হয় তাহলে বুঝে নেবেন ক্রিয়ার শেষে লাম ল এরকম থাকবে, আর যদি ফিউচার হয় তাহলে বে বো থাকবে। এখন আমি খাইবো, বুঝে নেন এটা অবশ্যই এটা ফিউচার টেন্স। ফিউচার টেন্স যদি হয় তারপরে আপনি বুঝেন এটা ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। যদি প্রেজেন্ট হয়, যদি লাম ল না থাকে, বেবো না থাকে, তাহলে ওইটা প্রেজেন্ট টেন্স হবে। আমি ভাত খাচ্ছি, এখানে দেখেন লাম ল আছে, এখানে বেবো আছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। এখন আপনি দেখবেন আমি খাচ্ছি, এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্টের কোনটা, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এইভাবে একটা টেন্স নির্ণয়ের দুটো শর্ত আছে, আগে দেখবেন প্রেজেন্ট না পাস্ট না ফিউচার, তারপরে দেখবেন ইনডেফিনিট না কন্টিনিউয়াস না পারফেক্ট না পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে এই যে দেখেন, এই জিনিসটা আজকের মূল জিনিস, যে আমরা যে কোনো সাবজেক্ট এবং ভার্ব দিয়ে, এখন যদি বলি চাঁদ উঠে, দ্য মুন রাইজেস, চাঁদ উঠছে, দ্য মুন ইজ রাইজিং, চাঁদ উঠেছে, দ্য মুন হ্যাজ রাইজেন, চাঁদ কিছুক্ষণ ধরে উঠতেছে, দ্য মুন হ্যাজ বিন রাইজিং, চাঁদ উঠেছিল, দ্য মুন রোজ, রাইট। এই জিনিস, এই চারটা জিনিস, এই না এই 12টা জিনিস, অর্থ সহ যদি আপনারা ক্লিয়ার করতে পারেন এবং কোনটার অর্থ কোনটা, এইটা যদি আপনারা ক্লিয়ারলি শিখতে পারেন, তাহলে আপনারা ট্রান্সলেশন পারবেন। ওকে, এইটা যখন আপনারা শিখে গেলেন, দয়া করে এটা সুন্দর করে আপনারা একবারে মুখস্থের মতো করে নেবেন। আই ইট রাইস, আমি ভাত খাই, আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, এগুলো একবারে ঝাঁঝরা করে পড়বেন। এরপরে আসি এই জিনিসটাই, এই 12টা সেন্টেন্সই যদি নেগেটিভ হয় তাহলে কেমন হবে। এখানে আই ডু নট ইট রাইস হবে, তখন আমি ভাত খাই না হবে। এই যে দেখেন সুন্দর করে আমি লিখে রেখেছি, আপনাদের পিডিএফ এ আছে, আপনারা পড়ে নেবেন। আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না, আই অ্যাম নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি না। দেখেন একই জিনিস, ওই উপরের গুলায় শুধু না কথাটা আছে। আমি ভাত খাবো, আই শ্যাল ইট রাইস বা আই উইল ইট রাইস, আমি ভাত খাবো না, আই উইল নট ইট রাইস। ওকে, এই যে দেখেন এখানে আবার কি আছে, জিজ্ঞাসা আছে। হ্যাঁ, আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস, এই যে অক্সিলারিটা, ফার্স্ট অক্সিলারিটা সামনে চলে যাবে। এই যে দেখেন এখানে কিন্তু কয়টা অক্সিলারি আছে, একটু সুন্দর করে আমি এখানে নিয়ে যাই আপনাদের। এখানে কিন্তু 3টা অক্সিলারি আছে। এই যে দেখেন 3টা অক্সিলারি আছে, উইল হ্যাভ বিন 3টা অক্সিলারি। হ্যাঁ, আই উইল হ্যাভ বিন ইটিং, যখন আমরা নট বসাবো তখন প্রথমটার পরে নট বসাবো, দিয়ে নেগেটিভ করব। যখন ইন্ট্রোগেটিভ করব তখন উইলটা আগে নিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন বসাবো, উইল আই হ্যাভ বিন ইটিং রাইস। এখানে যখন ইন্ট্রোগেটিভ করব উইল যাবে, প্রথম অক্সিলারিটা আগে যাবে, অন্য কিছু যাবে না কিন্তু। ওকে, তাহলে আমরা যখন একটা সেন্টেন্সকে নেগেটিভ করব তখন প্রথম অক্সিলারির পরে আমরা নট বসাবো। এখন দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের অ্যাফার্মেটিভ ফর্মে তো অক্সিলারি থাকে না। আই ইট রাইস, আই এট রাইস, এখানে অক্সিলারি নাই। তখন প্রেজেন্ট ইনডিফিনিটের বেলায় ডু বা ডাজ হবে, আই ডু নট ইট রাইস। আর পাস্ট ইনডিফিনিটের বেলায় ডিড হবে, আই ডিড নট ইট রাইস। ওকে, তাহলে দেখেন এই যে এটি দেখেন নেগেটিভ সুন্দর করে কিভাবে নেগেটিভ হয়েছে, তার বাংলাটা কেমন হয়েছে। হ্যাঁ, আমি যদি বলি আমি ভাত খাবো না,
তখন আপনি কি বলবেন, এটা ফিউচার টেন্স না, খাবো, ফিউচার ইনডেফিনিট, খাবো না, তাহলে নেগেটিভ। আই উইল ইট রাইস, এটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ কি হবে, আই উইল নট ইট রাইস। এইভাবে আমাদের আলাদা আলাদা করে সেন্টেন্সগুলা জানতে হবে। এরপর যাব আমরা কিভাবে ইন্ট্রোগেটিভ করা হয়। দেখেন, আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস, প্রথম অক্সিলারিটা সামনে আসবে, তারপরে একটা জিজ্ঞাসা হবে। সবগুলা এখানে কিন্তু দেখেন হ্যাভ বিন এটি আগে যায় নাই, শুধু উইল যাবে। হ্যাঁ, এখানে দেখেন হ্যাভ আর বিন দুটো ছিল, শুধু হ্যাভ গেছে। ওকে, তাহলে আমরা যখন ইন্ট্রোগেটিভ করব তখন ফার্স্ট অক্সিলারিটাকে সাবজেক্টের আগে আনবো আর লাস্টে একটা জিজ্ঞাসা চিহ্ন বসাবো। ওকে, আচ্ছা, এইবার দেখেন, এইবার এইখানে একটু কথা বলে নেওয়া ভালো যে আই উইল নট, এটাকে আমরা সংক্ষিপ্ত লিখতে পারি আই ওয়ন্ট। হ্যাঁ, এটাকে হ্যাডেন্ট লিখতে পারি, এটাকে ওয়াজেন্ট লিখতে পারি, লিখতেই পারি। ওকে, সংক্ষিপ্ত রূপ লিখতে পারি। সেই রকম দেখেন এইখানে যখন আমরা নেগেটিভ ইন্ট্রোগেটিভ লিখব, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, তখন দেখেন ডু আই নট ইট রাইস, আমি কি ভাত খাই না, ডু আই নট ইট রাইস, প্রশ্নও করতেছি, নেগেটিভও হচ্ছে, আমি কি ভাত খাই না। এই সেন্টেন্সটা আমি আরেক রকম লিখতে পারি, যদি নটটা আয়ের আগে যায় তখন কিন্তু এই নটটা হয়ে যাবে ডু নট, হইতে পারবে না, তখন অবশ্যই সংক্ষিপ্ত হবে ডোন্ট। হ্যাঁ, এই যে এম যদি নট যদি এম এর কাছে যায় তাহলে হবে এইন্ট, এম নট সংক্ষিপ্ত হয় এইন্ট বা আরেন্ট। হ্যাভেন্ট, এই যে হ্যাভেন্ট, ডিডেন্ট, এগুলি আপনারা আস্তে আস্তে শিখে যাবেন, পিডিএফ এ সুন্দর করে দেয়া আছে। আপনাদের আজকের পড়া হলো যে সেন্টেন্সের যে 5টা উপাদান, হ্যাঁ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল, হ্যাঁ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল, এই 5টা জিনিসকে সুন্দর করে জানা। আর এই যে একটা ভার্বের যে 12টা টেন্স, এটা রূপ কি, তাদের বাংলায় বাকি, এটা সুন্দর করে আমাদের বুঝতে হবে। আমি আগেই বলেছি যে আমরা যদি ফার্স্ট ক্লাসটা সুন্দর না করে দ্বিতীয় ক্লাস করি লাভ হবে না, যে কারণে আমাদের এই 12 বছরে ইংলিশটা শেখা হলো না। এখন যদি আপনারা মনে করেন ইংলিশ শিখবেন, তাহলে আমার এই কথাগুলা অবশ্যই মেনে চলতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনারা এই জিনিসগুলা মেনে চলেন। সামনে ক্লাসে আসবো, সামনে ক্লাস কিন্তু জুমে হবে, আমি কিন্তু আপনাদের নাম ধরে ধরে বলবো, আপনি বলেন এটা এটা এই একটা বাংলা বলবো, তার ইংরেজি বলতে হবে, ইংরেজি বলবো, তার বাংলা বলতে হবে। ক্লাসে আসার আগে 1 সপ্তাহ সময় পাবেন, সুন্দর করে পড়ে আসবেন। আর যদি কোনো জায়গায় না বুঝেন তাহলে আপনাদের জন্য একটা ফোন নম্বর থাকতেছে, হ্যাঁ, সেটা হলো এই যে ওকে, এই নাম্বারে 10টা থেকে 11টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে ফোন দিবেন। প্রথমেই বলবেন যে ফিউচার ফিট একাডেমির স্টুডেন্ট করিম রহিম যদু মধু বলতেছি। হ্যাঁ, তাহলে আমি বুঝে নিব যে আপনার সাথে কথা বলতে হবে এবং আপনি প্রশ্ন করবেন একেবারে সুন্দর। আমি আপনাদের গত শুক্রবার বলেছি যে আমি শুধু আপনাদের ক্লাসে আছি তা নয়, ক্লাসের বাহিরেও আছি। ওকে, আপনারা আপনাদের সমস্যা নিয়ে আমার সাথে কথা বলতে পারবেন। ইভেন সমস্যা যদি ফোনে না হয়, জুম খুলে আপনার সাথে কথা বলবো। আমার সাথে সবসময় আমার বাসায় কম্পিউটার থাকে, আমি জুম খুলে আমার সাথে থাকে, ফোন থাকে, আপনাদের কাছে ফোন থাকে, জুম খুলে একবারে মুখোমুখি বুঝিয়ে দিব। ওকে, তাহলে আপনারা সবান্ধব স্যারে যেভাবে বললেন আপনারা ভর্তি হয়ে যান এবং নিয়মিত ক্লাস করেন এবং আপনাদের প্রবলেমগুলা আমাদেরকে জানতে দেন। হ্যাঁ, আমরা অবশ্যই এই জিনিসগুলা সলভ করব। নট অনলি মি, শুধু আমি না, নট অনলি আই। হ্যাঁ, এই যে বাংলার স্যার পঙ্কজ স্যার আছেন, পঙ্কজ শিকদার, আবার স্যারে তো পড়ান সাধারণ জ্ঞান, উনি তো সাধারণ জ্ঞানের বট গাছ। ম্যাথের আছেন, হ্যাঁ, তারপর ওই যে আপনার ফারাজ করিম, হ্যাঁ, সবাই ইনশাল্লাহ সবাই আমার থেকে ভালো টিচার। হ্যাঁ, তারা আপনাদেরকে সব দিক দিয়ে হেল্প করতে পারবেন। আমিও চেষ্টা করব আপনাদের হেল্প করার। ইনশাল্লাহ আপনারা ভর্তি হয়ে যান। এই সামনে ক্লাসে আসার আগে এই জিনিসটা
পুঙ্খানুপুঙ্খ রূপে দেখে আসেন। যদি কোনো জায়গায় না বুঝেন ফোন দিয়েন। থ্যাংক ইউ ভেরি মাচ।